আসসালামু আলাইকুম। সরি, আমাদের হচ্ছে একটু লেট হইলো ক্লাস শুরু করতে টেকনিক্যাল প্রবলেমের কারণে। আচ্ছা, যাই হোক, তো যারা হচ্ছে জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে ক্লাস ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। তো হচ্ছে আজকে আমাদের 8টায় ফোকাস সেটিং এর ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেই ক্লাসটা নিতে পারি নাই। তো এই জন্য 9:30টার যে আমাদের ক্লাস আছে এটা হচ্ছে আমরা এই সময়টা নিলাম আর কি। আচ্ছা, তো যাদের ক্লাস তাদেরকে একটু শেয়ার করে দেই আগে। আচ্ছা, তো আপনারা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে অন্যদের কাছে পৌঁছায়। আচ্ছা, আপনারা যারা প্রিলি কোয়ালিফাইড করছেন, সিনিয়র অফিসার এবং অফিসার ইসের অফিসার জেনারেলের, যেটার পরীক্ষা হচ্ছে আপনার 5 তারিখ এবং 6 তারিখ, এবং আপনাদের আরেকটা ঘোষণা দিই, সেটা হচ্ছে আজকে কিন্তু হচ্ছে আপনাদের একটা অপ্রত্যাশিত ইয়া হয়েছে, কি বলে, এই সার্কুলার হয়েছে সিনিয়র অফিসারের 900+ পদের আর কি। সো এটা একটা বিরাট সুযোগ। আপনাদের আমি সবসময় বলি যে ব্যাংকের প্রস্তুতি যদি আপনি একবার নেন, আপনি আজীবন হচ্ছে ব্যাংকের ইয়া করতে পারবেন আর কি, পরীক্ষা দিতে পারবেন যতদিন আপনার বয়স থাকবে। বারবার প্রস্তুতি নেওয়ার দরকার নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ফাঁকে আমি একটু আমার সিক্রেট গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন। এবং আমি আজকে মাত্র হচ্ছে আপনাদের এগুলা নিয়ে হচ্ছে বসছি আর কি। তো এখনো কমপ্লিট হয় নাই, তো আপনাদের হাতে দেওয়ার আগে আমার আরো কিছু নোট টোট করে আমি দিব আর কি। সো যারা 5 তারিখ এবং 6 তারিখ সিনিয়র অফিসারের পরীক্ষা দিবেন, তো তারা হচ্ছে আমাদের এই রিটেন কোর্সে ভর্তি হতে পারেন। এবং এই রিটেন কোর্সের সাথে হচ্ছে আপনার ইয়া পাবেন, ওই কি বলে, প্রিলির এবং প্রিলির কোর্স ক্লাসগুলো পেয়ে যাবেন সামনে, যেহেতু ক্যাশের পরীক্ষা। সো প্রিলির ক্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একসাথে। আচ্ছা, তো আমরা বেশি দেরি করব না, আমরা শুরু করে দিব। ঠিক আছে, তো হ্যাঁ, আমরা শুরু করে দিব। আচ্ছা, একটু কনফার্ম করেন যে সব ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমি একটু কমেন্ট আপনাদের দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিব। আসলে একা মানুষ তো অন্য জায়গায় মনে করেন যে এই ক্লাস পরিচালনার জন্য অনেক লোক থাকে, কিন্তু আমার তো আসলে সব নিজের করা লাগে। ব্যাংক ফোকাস রাইটিং, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে আমার একটু লেট হয়ে যায়, কারণ আমার ক্যামেরার সামনেও আমি, পিছনেও আমি আর কি। হ্যাঁ, আমার ক্যামেরার পিছনে কেউ থাকে না। হ্যাঁ, মানে আপনারা যাকে বলেন, আমরা এক কথায় বলতে পারি যে ওয়ান ম্যান আর্মি আমি। হ্যাঁ, স্লাইডও আমি তৈরি করছি, আজকে বসে বসে স্লাইড তৈরি করতেছিলাম, তারপরে নোটও আমি করছি, এবং হচ্ছে আপনাদের পড়াইতেছি আমি, সবকিছুই আমি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, আই হ্যাভ নো অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আই হ্যাভ নো অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আই হ্যাভ নো পার্টনার্স অলসো। হ্যাঁ, I have no assistant and I have no partners also. আচ্ছা, তো এখন দেখেন, যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন তাদের সবার জন্য সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি তো ক্লাসে পড়াইতেছি। হ্যাঁ, আচ্ছা, আসার আগে ফোন দিব। আচ্ছা, আসার আগে ফোন দিব। ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যাই হোক, তো তারপরে যে আপনাদের পরীক্ষা ফোকাস রাইটিং পড়াইতে হবে, এগুলো সব আমি নিজে নোট করছি। আচ্ছা, তো দেখেন, আপনারা যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ, আপনারা যারা পরীক্ষা দিবেন, তো সামনের যে পরীক্ষাগুলো আছে, এই যে ফোকাস রাইটিং, তো বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইরানের যুদ্ধ, ইউএস এর সাথে ইরানের যে একটা ফাইটিং যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের একটা প্রভাব বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল। তো খুব কমন একটা টপিক হচ্ছে ইরান আমেরিকা ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, এটা বাংলাদেশের অর্থনীতিতে কি রকম প্রভাব ফেলবে, বাংলাদেশের অর্থনীতিতে কি রকম প্রভাব ফেলবে, এই ফোকাস রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনারা যারা
এই সামনে পরীক্ষা দেবেন। সো এই টপিকটা হচ্ছে আমি আপনাদের জন্য এখনো ফাইনালাইজ হয় না, আপনাদের দেওয়ার আগে, নোট করে দেওয়ার আগে আমি আরেকটু এডিশন করবো আর কি। তো আমাদের আজকের মূল হচ্ছে যে ইরান আমেরিকা ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের ইকোনমিতে ইরান আমেরিকার যে ওয়ার চলতেছে সেটার কি প্রভাব পড়তে পারে বা কি ধরনের প্রভাব পড়তে পারে আর কি। হ্যাঁ, কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে আমাদের আজকের টপিক আর কি। আচ্ছা, আমার একটু জুম করে দিই, মনে হয় লেখাগুলো একটু ছোট হয়ে গেছে। কারো জানি আমার টাকা পাঠাইতেছে, টাকা পাঠাইতে থাকেন, টাকা পয়সার অনেক দরকার আছে, ঠিক আছে, টাকা ছাড়া কোনো কাজ হয় না। আচ্ছা, তো যাই হোক, তো আমরা সেটা আসলে দেখবো যে এখানে কি কি আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এখন মনে হয় একটু জুম করে দিছি, আর একটু কাছাকাছি, লেখাগুলো হয়তো স্পষ্ট আছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, একটু এডিশন করে দিয়ে দিব। তো দেখেন, আমরা ইরান আর হচ্ছে যে যদি আমেরিকার যুদ্ধগুলা করি, এখানে আপনার কিছু স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে এই যুদ্ধটা কি কারণে হচ্ছে, কারা কারা হচ্ছে, বা যুদ্ধের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। হ্যাঁ, এবং এই যুদ্ধের ফলে ওয়ার্ল্ড ওয়াইড কি সমস্যা হইতেছে, বাংলাদেশে কি সমস্যা হইতেছে, এটার সমাধান কিভাবে হইতে পারে, সর্বোপরি একটা কনক্লুশন যে আমরা যদি এই সিস্টেম ফলো করি তাহলে হয়তো আমাদের সমস্যা হবে না। তো এখন দেখেন, মিলিটারি কনফার্মেশন এফেক্টস। আচ্ছা, তো দেখেন এই ইরান আমেরিকার যুদ্ধের কারণে, এটা আরেকটু এডিশন হবে, আমি মেইন ইয়েগুলা লিখে রাখছি আপনাদের, মেইন ফ্যাক্টরস গুলা। ইরান আমেরিকার যে যুদ্ধ, এখানে আমাদের মিলিটারি কনফ্রন্টেশন এফেক্টস কি কি হইতে পারে দেখেন। যেহেতু ইরান মধ্যপ্রাচ্যে আছে, এটা আপনারা জানেন, এবং ইরানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তাদের একটা সরু হচ্ছে একটা জলপথ আছে যার নাম হচ্ছে হরমুজ, কি প্রণালী, হরমুজ প্রণালী। এখন পৃথিবীর 20% যে তেল, পৃথিবীর 20% যে তেল, তেল, এই হরমুজ প্রণালী দা পার হয়। এখন এইখানে হচ্ছে আমাদের ইরান ভাই, এখানে হচ্ছে ইরান। হ্যাঁ, তো ইরান কি করতেছে, ইরান যদি এখানে বোম মারতেছে, আপনারা জানেন এখানে যেই যায় তারই বোম মারে, বাংলাদেশি জাহাজে বোম মারে, ঠিক আছে। সো এখানে সব ধরনের তেল আমদানি রপ্তানি বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, তো এর ফলে কি হইতেছে, বিশ্ববাজারে তেলের দাম হুড় করে বাড়তেছে। সর্বশেষ মানে $128 ছিল প্রত্যেক ব্যারেলে। তো এখানে কিন্তু গ্লোবাল ওয়েল মার্কেটসে একটা হচ্ছে প্রভাব পড়বে আর কি। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল ট্রেড, যেহেতু তেলের সাথে আমাদের সব বাণিজ্য জড়িত, তেলের সাথে বিদ্যুৎ জড়িত, গ্যাস জড়িত, পরিবহন সেক্টর জড়িত, যোগাযোগ সেক্টর জড়িত, তেল, চিকিৎসাও নাকি তেলের সাথে জড়িত আছে। যাই হোক, ফিনান্সিয়াল সিস্টেমে আমাদের, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেমটা আছে সেটা কলাপস করবে আমেরিকাকে চাপে ফেলার জন্য। তারপর সাপ্লাই চেইন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম, ইকোনমিক্যাল সিস্টেম, তারপর কমিউনিকেশন সিস্টেম বা যে কোনো সিস্টেম, সেটা হচ্ছে একটার সাথে আরেকটা চেইন আকারে কানেকশন আছে, তো সেখানে হচ্ছে এটা প্রভাব পড়বে। আচ্ছা, বাংলাদেশ ইজ অ্যান ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ডেভেলপিং কান্ট্রি, ইটস হাইলি ভালনারেবল টু এক্সটার্নাল শকস। আচ্ছা, বাংলাদেশের ম্যাক্সিমামই তো আমদানি, আমদানি নির্ভর, বা আমাদের যে বাংলাদেশ, এটা হচ্ছে একটা আমদানি নির্ভর দেশ, অর্থাৎ ম্যাক্সিমামই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তো যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয়, এখন সেই আমদানির উপর যদি কোনো ঝামেলা হয়, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর। সো এটা বাংলাদেশের জন্য খুবই বেশি ভালনারেবল, খুবই ঝুঁকিপূর্ণ একটা কন্ডিশন আর কি। বাংলাদেশের যদি এই ইরান আমেরিকার যুদ্ধের ফলে বাংলাদেশের একটু খুবই কি ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। আচ্ছা, এখন আমেরিকা এত জায়গা থাকতে আমেরিকা ইরানকে কেন আক্রমণ করলো? মেইন কজেস অফ কনফ্লিক্ট কি কি কারণে হচ্ছে? আচ্ছা, আমেরিকা বলতেছে যে ইরানে হচ্ছে তারা পারমাণবিক বোমা হচ্ছে বানাইতেছে, নিজেদের কাছে এতগুলো আছে, তাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ইসরায়েলের কাছে আছে পারমাণবিক বোমা, তাদের কোনো সমস্যা নাই, ইরান কেন বানাইতে পারবে না? মানে আমার কাছে আছে বন্দুক, আমার অসুবিধা নাই, তোমার কাছে বন্দুক থাকতে পারবে না, এটা হচ্ছে আমেরিকার তো এখানে নিউক্লিয়ার প্রোগ্রাম ডিসপিউট, এখানে বলতেছে যে এখানে পারমাণবিক কার্যক্রম চলতেছে, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। তারপর হচ্ছে ইকোনমিক স্যাংশন অন ইরান। আচ্ছা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে। ইরান এই দেশে তেল ওই দেশে তেল রপ্তানি করতে পারবে না, ওই দেশের সাথে বাণিজ্য করতে পারবে না, ইরানকে নানাভাবে তারা
ইকোনমিক্যাল ইয়া দিয়ে রাখছে। তারপর মিলিটারি প্রেজেন্স অফ ইউএসএ ইন দ্য মিডল ইস্ট। আমেরিকা কি করছে মিডল ইস্টের অর্থাৎ মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশে, আপনারা দেখছেন যে আমেরিকা একসাথে 17টা দেশে আক্রমণ করছে। তার মানে আমেরিকা কি করছে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে তাদের ইয়া বানায় রাখছে, কি বলে ওই ঘাঁটি বানায় রাখছে, মার্কিন ঘাঁটি সব দেশে আছে, সেখানে আমেরিকা অ্যাটাক করতেছে। তাহলে এটা তো আমেরিকার প্রত্যেকটা দেশে যেহেতু তাদের আর্মি আছে, সো এটা একটা ঝুঁকিপূর্ণ ইরানের জন্য। আচ্ছা, রিজনাল ইনফ্লুয়েন্স কম্পিটিশন। আচ্ছা, ইরানের জন্য আমেরিকা যতটা বেশি মানে ভয়ঙ্করপূর্ণ, এর থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে আশেপাশে যে কিছু হারামজাদা আছে। হারামজাদার নাম্বার 1 নম্বর হচ্ছে তোমার আপনার ধরেন আরব আমিরাটস ইউএই, তারপরে হচ্ছে কাতার, তারপরে আরেকজন হারামজাদা হয়েছে সৌদি আরব। এরা হচ্ছে বেশি হারামজাদা। তো এখানে ইরানের সাথে একটা কম্পিটিশন আছে যে ইরানকে যদি আমেরিকার দিয়ে মাইল দেওয়া যায় তাহলে ইরান আর দাঁড়াইতে পারবে না। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর অংশ আর কি। সো এটা একটা কারণ হইতে পারে। আচ্ছা, এখন মেজর ইভেন্টস, এই যুদ্ধের ফলে কি কি ঘটছে দেখেন, কি কি মেজর ইভেন্টস কি কি ঘটছে। ইউএস স্যাংশন অন ইরান, ইরানকে ইউএসএ কি করছে, আমেরিকা কি করছে, স্যাংশন দিছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, ঠিক আছে। অ্যাটাকস ইন দ্য পার্সিয়ান গালফ, সে কি করছে ওই পারস্য উপসাগরে হামলা করছে আমেরিকা। হ্যাঁ, তারপর ড্রোন স্ট্রাইকস এন্ড মিলিটারি রিটেলিজেশন, অর্থাৎ ওখানে বিমান ড্রোন এগুলোর মাধ্যমে হামলা করছে। ইভেন সেখানে তারা পারমাণবিক হামলা করার জন্য মানে এরকম একটা প্ল্যান ছিল, আপনারা এটা জানেন। হ্যাঁ, থ্রেটস টু ক্লোজ দ্য স্ট্রেট অফ হরমুজ। হ্যাঁ, তারা কি করছে হরমুজে এই একটা ফ্রিডম, কি ফ্রিডম জানি, ফ্রিডম, হ্যাঁ ফ্রিডম নামে কি একটা, পুরো নামটা আমার মনে নাই। হ্যাঁ, একটা ইয়া করছে যে এখানে যত জাহাজ যাবে আমেরিকান জাহাজ এটাতে পাহারা দেয়া নিয়ে যাবে। হ্যাঁ, এরকম, অর্থাৎ হরমুজ প্রণালীতে আমেরিকা এবং হচ্ছে ইরানের জন্য কি ওখানে একটা যুদ্ধ চলতেছে। আবার ইরান কি করছে ওই হরমুজ প্রণালীর নিচে হচ্ছে বোম ফিট করে রাখছে। হ্যাঁ, মাইন ফিট করে রাখছে, ভাসমান মাইন, ওদের জাহাজ গেলে ফুটুস, বুঝতে পারছেন। তো এই বিভিন্ন কারণ হচ্ছে, এগুলো হচ্ছে মেইন ইভেন্টস, মানে বাস্তবতা আসলে কি কারেন্ট সিচুয়েশন। এই বর্তমান যুদ্ধের অবস্থাটা কি। হ্যাঁ, বর্তমানে হচ্ছে এখন যুদ্ধবিরতি চলতেছে, বাট যুদ্ধবিরতি আবার যে কোনো সময় আমেরিকা ইরানে হামলা করতে পারে। আর রাইজিং টেনশনস কন্টিনিউ টু এফেক্ট ওয়েল প্রাইস এন্ড গ্লোবাল ট্রেড রুটস। আচ্ছা, এখন বর্তমানে পুরো বিশ্বটা একটা থমথম অবস্থায় আছে যে কোনো সময় কি তেলের দাম আরো বাড়বে, যে কোনো সময় কি এই যে গ্লোবাল ট্রেড রুটস, যে আন্তর্জাতিক যে ব্যবসায়ের যে ইয়াটা আছে, রোড আছে, যেমন হরমুজ প্রণালী, ওদিকে আছে বাবেল মানদেব প্রণালী, এদিকে আছে মালাক্কা প্রণালী, এগুলো যে কোনো সময় অ্যাটাক হইতে পারে। এগুলো তো ট্রেড রুটস, এগুলোর মাধ্যমে বিশ্বের যে ব্যবসা বাণিজ্য সেগুলো হচ্ছে পরিচালিত হয়। আচ্ছা, তো এখানে একটা আরেকটা জিনিস আমরা একটু নতুন ভাবে ইয়ে হইতে পারি, ইম্পর্টেন্স অফ দ্য স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালীর গুরুত্ব। মেইন ঘটনা হচ্ছে হরমুজ প্রণালী। ধরেন ইরানের পক্ষে সরাসরি গিয়ে আমেরিকা হামলা করা সম্ভব না, অনেক দূরে আমেরিকা, ঠিক আছে। এখন ইরান কি করছে যে এমন এক জায়গায় গলা টিপা ধরছে আমেরিকারে, যে শুধু আমেরিকা না সমগ্র বিশ্বের যে অর্থনীতি সেটার গলা টিপা ধরছে বলতে গেলে, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী। ওই যে একটু আগে আপনাদেরকে বললাম যে সরু একটা জলপাত আছে, এখান দিয়ে হ্যাঁ বিশ্বের কত পার্সেন্ট, 20%, মানে 1/5 যাকে বলা হয়, 1/5 অয়েল তেল হচ্ছে এখানে রপ্তানি হয়। আরব দেশের যত তেল আছে সব দিক দিয়ে রপ্তানি হয়। তো ইরান কি করছে, এটা দিছে বন্ধ করে, বন্ধ করে দেওয়ার পরে কি করছে বিশ্বের তেল রপ্তানি বন্ধ হয়েছে। দেখেন না বাংলাদেশের কি হলো, বাংলাদেশের তেলের দাম বাড়ছে, বাংলাদেশের ব্যবসায়ীরা আস্ত হারামজাদা। হ্যাঁ, আর পেট্রোল অকটেন, এগুলা পেট্রোল আর অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, এটা ইরান থেকে আনা লাগে না। এরা কি করলো, সিন্ডিকেট করে তেল নাই, হ্যাঁ মোটরসাইকেলের তেল নাই, ফুয়েল কাট করো, এই কাট করো, ঘোড়ার ডিমের কাট করো, এগুলো করাই টোরাইয়া যখন তেলের দাম বাড়াই দিয়েছে 140 টাকা লিটার, এই যে এখন মনে করেন যে তেল ভরা বাংলাদেশে, এখন তেল কই আসতেছে, সব সিন্ডিকেট আর কি। তো যাই হোক, হরমুজে ছিল কি অ্যারাউন্ড 20% অফ গ্লোবাল অয়েল পাসেস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ। এখানে কি হয়েছে যে হরমুজে আমি যেটা আপনাদের বললাম যে প্রায় বিশ্বের 20% তেল হচ্ছে এখানে এই দিক দিয়ে রপ্তানি হয়। এখন এনি ডিসরাপশন ক্রিয়েটস, এখন এই হরমুজে যদি কোনো ধরনের বাধা হয়, কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কি কি হইতে পারে। এই যে আমি অলরেডি আপনাদের বলছি, হায়ার ফুয়েল প্রাইসেস, তেলের দাম বাড়বে, শিপিং ডিলেস, শিপিং আসবে না। ধরেন আগে শিপ আসতে লাগতো 6 মাস বা 3 মাস, এখন রাস্তায় বন্ধ, 6 বছরে আসবে কিনা কোনো
ফায়দা নাই আর কি, ঠিক আছে। শিপিং ডিলেস, গ্লোবাল ইনফ্লেশন, সমগ্র পৃথিবীব্যাপী মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বাড়বে, হ্যাঁ, মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আর কি, হ্যাঁ, ইনফ্লেশন মূল্যস্ফীতি। আচ্ছা, হোয়াই ইট ম্যাটার্স টু বাংলাদেশ। এখন আমার কথা হয়েছে ইরান আমেরিকা যুদ্ধ করতেছে, তো বাংলাদেশের সমস্যা হয়েছে কি? হ্যাঁ, বাংলাদেশ তো যুদ্ধ করতেছে না। বিষয়টা হচ্ছে এরকম, আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের তাপ আপনার গায়ে লাগবে। তো আমেরিকা ইরান যুদ্ধ করতেছে, যেহেতু বাংলাদেশ ম্যাক্সিমামই হচ্ছে বিদেশ থেকে আমদানি করে চলে, সো আমেরিকা তো সে আমদানি করতেছে, মধ্যপ্রাচ্য থেকে সে তেল আমদানি করতেছে, বিভিন্ন প্রোডাক্ট আমদানি করতেছে। তো যদি এখন ওই আপনারা দেখছেন যে বাংলাদেশের জাহাজ আটকাইতেছে, হ্যাঁ, অনেকগুলা জাহাজ, সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হরমুজে। সো এটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে ইম্প্যাক্ট পড়বে। যদি তেল না আসে, তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক সেক্টর গুলো আছে যেখানে তেল ছাড়া চলবে না, সেগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। বা বন্ধ না হলেও যদি অন্য জায়গা থেকে তেল নেয়, সে তেলের দাম অনেক বাড়বে, যেটার ইফেক্ট পড়বে আমাদের উপর আর কি, ঠিক আছে। তাই বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশ ইম্পোর্টস, এই যে বাংলাদেশ ইম্পোর্টস মোস্ট অফ ইটস ফুয়েল ফ্রম দ্য মিডল ইস্ট। বাংলাদেশের ম্যাক্সিমাম যে ফুয়েল, যে জ্বালানি, সেটা কোন জায়গা থেকে নেয়? মিডল ইস্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আনে, হ্যাঁ। আচ্ছা, ইনক্রিজড অয়েল প্রাইস রেইস ট্রান্সপোর্টেশন এন্ড প্রোডাকশন কস্ট। দেখছেন নি, তেল আইসে না আইসে, বাংলাদেশে ভাড়া বেড়ে গেছে, বাসের ভাড়া, হ্যাঁ, সব জায়গায় ভাড়া বেড়ে গেছে। বুঝছেন ঘটনা? মারামারি করে ইরান আমেরিকা, ভাড়া বাড়ে বাংলাদেশে, ঠিক আছে। তাহলে বাংলাদেশের কি এখানে প্রভাব আছে? বাংলাদেশও এখানে কি, বাংলাদেশে ইরান আমেরিকা যুদ্ধ করলেও তার প্রভাব বাংলাদেশে আছে। কেন? কারণ বাংলাদেশ ইরানের সাথে জড়িত, মধ্যপ্রাচ্যের সাথে জড়িত। সো এটা প্রভাব আছে এবং থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, গ্লোবাল ইকোনমিক ইম্প্যাক্ট, সমগ্র পৃথিবীতে কি কি হইতেছে দেখেন। ওয়ার্ল্ড ওয়াইড রাইজিং অয়েল প্রাইস, তেলের দাম বাড়বে, ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, ইনক্রিজ শিপিং এন্ড ইন্স্যুরেন্স কস্ট। এক জায়গা থেকে জাহাজ আগে আসতে, ধরেন হরমুজ প্রণালীতে এখান থেকে একটা জাহাজ আছে, হ্যাঁ, জাহাজ নৌকাইকে দিলাম, হরমুজ প্রণালীতে আসতে এইভাবে। এখন কি, যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, এর এই দিকটা ঘুরা এই দিকটা মনে করেন যে আসা লাগবে। তার মানে জাহাজ চলাচলের কারণে কি, এই যে শিপিং কস্ট, এই যে শিপিং এন্ড ইন্স্যুরেন্স কস্টটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্টক মার্কেট ভোলালিটি, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে স্টক মার্কেট আছে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে, হ্যাঁ। তারপরে আছে স্লোয়ার গ্লোবাল ইকোনমিক গ্রোথ, পৃথিবীর যে অর্থনীতির প্রবৃদ্ধি আছে সেটা ডিক্রিজ করবে, সেটা কমে যাবে সমগ্র বিশ্বে, নট অনলি বাংলাদেশ, সমগ্র বিশ্বে এটা কমে যাবে। আচ্ছা, আচ্ছা, দেখেন বাংলাদেশ ইকোনমি ওভারভিউ। বাংলাদেশের ইকোনমির আমরা যদি একটা ওভারভিউ দেখি, বাংলাদেশের ইকোনমি ডিপেন্ডস অন, বাংলাদেশের ইকোনমি কয়েকটা ফ্যাক্টরের, কয়েকটা নিয়ামকের উপর ডিপেন্ড করে। কি কি নিয়ামক আছে দেখেন। ইম্পোর্টেড ফুয়েল এন্ড এলএনজি, এই যে সারা বাংলাদেশে তো গ্যাসের লাইন নাই, আমরা কিসে রান্না করি? এই যে লিকুইড গ্যাসে, হ্যাঁ, এলপিজি, হ্যাঁ, বোতল গ্যাস, তারপর এলএনজি হচ্ছে লিকুইড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ এগুলো সব ইম্পোর্ট করতে হয় বিদেশ থেকে, তো এগুলো আনা লাগে, হ্যাঁ। আচ্ছা, তারপর রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, আমাদের কি করতে হয়? বিদেশে রপ্তানি করতে হয়। আমেরিকা যদি মারামারি করে ওই ইরানের সাথে, তাহলে ওরা কেনাকাটা কমে যাবে, বিশ্ব যেহেতু অর্থনৈতিক একটা বিশৃঙ্খলা দেখা দিবে, তাইলে বাংলাদেশ ওই আমরা যে রেডিমেড সেক্টরের অর্থাৎ পোশাক রপ্তানি করি, সেটা কি হবে? বিঘ্নিত হবে, বা অর্ডারই আসবে না যে ভাই আগে বাইসা নেই যুদ্ধের হাত থেকে, তারপর তো জামা কাপড় কিনবো না, ঠিক আছে। তাহলে এখানে প্রবলেম দেখা দিবে। রেমিটেন্স ফ্রম মিডল ইস্ট কান্ট্রিজ, রেমিটেন্স ফ্রম মিডল ইস্ট কান্ট্রিজ, অর্থাৎ বাংলাদেশ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে ইম্পোর্টেড ফুয়েল এন্ড এলএনজি, আমদানিকৃত গ্যাস, তারপরে গার্মেন্ট সেক্টর, তারপর আমাদের যে রেমিটেন্স, যারা আমাদের মিডল ইস্টে যেসব ভাই বোন থাকে, হ্যাঁ, প্রত্যেক মাসে কি করে? ডলার পাঠায়, টাকা পাঠায় দেশে, হ্যাঁ, বেড়ারা কষ্ট করে টাকা পাঠায়, আর বেডিরা এখানে বসে লিপস্টিক মেখে ঘুরে বেড়ায়, হ্যাঁ। তা আমি তো ব্যাংকে অনেকদিন, মানে অনেক সময় হচ্ছে রেমিটেন্সে বসতাম। আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। তো আমি অনেকদিন রেমিটেন্স দিছি ব্যাংকে। তো রেমিটেন্সে ম্যাক্সিমাম যারা আসে বিদেশে, তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু বিশ্বাস করেন এর বউ বাচ্চা করা, বউ পোলাপান গুলা আর কি, বিশেষ করে বউগুলা আর কি, বউগুলা এমন মনে করেন যে ভাবসাব নিয়ে আসে, ঠিক আছে। মনে হয় মানে ওই বেটা যে কাম করতে করতে হ্যাঁ মনে করেন যে অবস্থা শেষ বিদেশে, বউগুলোর ভাব দেখলে এমন মনে করেন যে 1 লাখ টাকা পাঠালো, ওই টেবিলে বসে বাজেট করতেছে, পোলাপান আমারে 10,000 দাও, আমারে 20,000 দাও, মানে খুবই বাজে একটা অবস্থা আর কি, হ্যাঁ। জামাই বেটার যে কাম করতে করতে মানে ছাল উঠে যেতেছে,
এটি দেশে যারা থাকে পোলাপান বউ পোলাপান এটি জীবনও এদের কষ্ট বুঝে না আর কি। হ্যাঁ, এরা ভাবে টাকা টাকা ইনকাম করা কত সহজ, এটা আমি দেখছি আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেড। বাংলাদেশ কি যেহেতু জলপথে, বাংলাদেশ কি করে জলপথে অনেক আমদানি করে বা রপ্তানি করে, সো এগুলোর উপর আমাদের যে বাংলাদেশ ডিপেন্ড করে, বাংলাদেশের অর্থনীতি ডিপেন্ড করে এগুলোর উপরে। আচ্ছা, এখন আমাদের কি কি ক্ষতি হইতে পারে? হ্যাঁ, ভালনারেবিলিটিস, আমাদের কি কি ঝুঁকিপূর্ণ, আমাদের কি কি ঝুঁকিপূর্ণ হইতে পারে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ হইতে পারে। প্রথম হচ্ছে ফরেন রিজার্ভ প্রেসার। আচ্ছা, বিদেশে যদি মারামারি লাগে, মিডল ইস্টে ধরেন, আমার ম্যাক্সিমাম অনেক লোক কি থাকে, মিডল ইস্টে থাকে। মিডল ইস্ট মানে সৌদি, কাতার বা এদিকে আরব আমিরাত, দুবাই। তো এখন ওখানে যদি মারামারি লাগে তো বাংলাদেশে তো টাকা আসবে না ভাই। ঠিক আছে, তাহলে রেমিটেন্স ফ্লোটা কমে যাবে। আর রেমিটেন্স ফ্লো কমে গেলে কি হইব, বাংলাদেশের যে অর্থনীতি, এটা আমাদের যারা বিদেশি ভাই বোন আছে, যারা প্রবাসী ভাইরা আছে, টাকা পয়সা পাঠায়, তাদের পাঠানো ডলারেই বাংলাদেশের অর্থনীতিটা মোটামুটি সচল থাকে, মানে ঝামেলার মধ্যেও আর কি। ঠিক আছে, সো এখানে দেখেন ফরেন রিজার্ভ প্রেসার, তাহলে আমাদের যে রিজার্ভ সেটা কমে যাবে। তারপরে হচ্ছে ট্রেড ডিফিস রিস্ক, আমরা বাণিজ্য আমাদের কমে যাবে। ইনফ্লেশন সেন্সিবিলিটি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব বেড়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইম্প্যাক্ট অন অয়েল প্রাইসেস, আমাদের কি তেলের দাম বেড়ে যাবে আর কি। হ্যাঁ, মেইন ইম্প্যাক্ট দেখেন, কনফ্লিক্ট কজেস গ্লোবাল অয়েল প্রাইস ইনক্রিজেস। শুধু নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কি তেলের দামটা বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, বাংলাদেশের কি কি প্রবলেম ক্রিয়েট হবে দেখেন, হায়ার ফুয়েল ইম্পোর্ট বিল, আমাদের কি তেলের দাম বাড়বে, ফুয়েলের দাম বাড়বে। ইনক্রিজ ইলেকট্রিসিটি প্রোডাকশন কস্ট, বিদ্যুৎ উৎপাদন বাড়বে, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে তেল লাগে। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন ফেয়ার হাইকস, আমাদের ভাড়া অলরেডি বেড়ে গেছে, বাড়ানোর দরকার নেই, অলরেডি বাড়ছে, আরো বাড়বে সামনে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কস্ট রাইজ, আমাদের যে ইন্ডাস্ট্রি গুলা চলে, মানে কলকারখানা গুলা চলে, বিভিন্ন জিনিস উৎপাদিত হয়, সেখানে হচ্ছে তেল লাগে। সো তাদের যে প্রোডাকশন কস্ট আছে, ধরেন আগে একটা শার্ট উৎপাদন করতে খরচ লাগতো 100 টাকা, এখন লাগবে ধরেন 300 টাকা একটা শার্ট উৎপাদন করতে। তাহলে খরচ কয় গুণ বাড়ছে? তাহলে 3 গুণ হচ্ছে খরচ বাড়বে। এই যে প্রোডাকশন কস্টটা কি করবে, বেড়ে যাবে আর কি। ঠিক আছে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, অনেক সব টাইপের সমস্যা হবে। আচ্ছা, এখন দেখেন ইনফ্লেশন ইন বাংলাদেশ, আমাদের কি কি প্রবলেম হবে? ইনফ্লেশন হবে। হ্যাঁ, আমাদের দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। তারপরে এটা তো লিখলাম, ফুড প্রাইস, খাদ্যের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আমাদের পরিবহন যাতায়াত মানে ট্রান্সপোর্ট কস্ট, যাতায়াত ভাড়া বাড়বে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, আমাদের যে তৈরি হয়, আমাদের তো অনেক জিনিস আমরা পণ্য তৈরি করি, সেই পণ্য উৎপাদনের যে খরচ সেটাও বেড়ে যাবে। হ্যাঁ, তা ইম্প্যাক্টস অন পিপল, আমরা যাতে আমজনতা আছি তাদের কি হবে দেখেন, রিডিউস পারচেজিং পাওয়ার, আমাদের পকেটে টাকা থাকবে না, তাহলে আমরা কিনবো কেমনে, আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। রিডিউসড পারচেজিং পাওয়ার, কেনার ক্ষমতা কমবে। ইনক্রিজড কস্ট অফ লিভিং, আমাদের জীবনযাত্রার মান যে খরচ বেড়ে যাবে। হ্যাঁ, একটা ডিম কিনতে হয় এখন 15 টাকা দেয়া, হ্যাঁ একটা ডিমের দাম 15 টাকা, জীবনযাত্রার মান কি বাড়ছে না? আগে 2টা পাওয়া যেত 15 টাকায়। তারপর হচ্ছে প্রেসার অন লো ইনকাম ফ্যামিলিটিস, মানে ফ্যামিলি যারা গরিব মানুষ আছে, নিম্ন আয়ের, তাদের উপর চাপ পড়বে। পসিবল আউটকামস, মানে খুবই বাজে অবস্থা। রাইজিং পভার্টি, দারিদ্রতা বাড়বে। হ্যাঁ, সোশিয়াল ডিসস্যাটিসফ্যাকশন, একটা সামাজিক একটা আরো কি ঝামেলা বাড়বে, সামাজিক বিশৃঙ্খলা, ডিসস্যাটিসফ্যাকশন এগুলা বাড়বে আর কি। ঠিক আছে, আচ্ছা ইম্প্যাক্টস অন ট্রেড অ্যান্ড এক্সপোর্টস, আমরা যে বাণিজ্য করি বা বিদেশে রপ্তানি করি, এর উপর একটা খারাপ প্রভাব পড়বে। কি কি খারাপ প্রভাব পড়বে দেখেন। আচ্ছা, হায়ার শিপিং কস্ট, যেহেতু জাহাজ অনেক ঘুরে ঘুরে যাবে, হরমুজ প্রণালী বন্ধ, তাহলে শিপিং কস্টটা বাড়বে, পরিবহন মানে জাহাজ খরচ বাড়বে। ডিলেড কার্গো মুভমেন্ট, যেহেতু অনেক দূর ঘুরে যাইতে হবে, তাহলে কার্গোটা অনেক দেরিতে যাবে, সো যাওয়ার সময়টা বাড়বে। যে কার্গো ডিলেড কার্গো মুভমেন্ট, যাওয়ার আগে যেহেতু 3 মাসে, এখন যাবে 9 মাসে, বুঝা গেছে? বিভিন্ন টাইপের। রিডিউস কম্পিটিটিভনেস অফ বাংলাদেশি প্রোডাক্টস, তো যেহেতু আমাদের দেশে তেল মানে ইকোনমিক প্রবলেম হলে অন্যান্য দেশের সাথে আমরা কি করব, কম্পিটিশনে পারবো না, অন্যান্য দেশের সাথে আমরা কম্পিটিশনে কি করব, পারবো না।
এটা অন্যান্য দেশের সাথে আমরা কম্পিটিশনে কি করব না, পারবো না, ঠিক আছে। আচ্ছা, আরএমজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জেস, এখন ওই চায়নার অবস্থা ভালো, ওই ভিয়েতনামের অবস্থা ভালো, তাহলে ওখান থেকে যারা বিদেশি, আমরা যে টি শার্ট শার্ট বিদেশে রপ্তানি করি, গার্মেন্টস পণ্য, আমরা হেরে যাব অন্যান্য দেশের কাছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনক্রিজড প্রোডাকশন এক্সপেন্সেস, আমাদের যে কোনো পণ্য উৎপাদনের যে টাকা সেটা আগের থেকে অনেক বেশি লাগবে। লোয়ার প্রফিট মার্জিনস, লাভ হবে কম। পসিবল অর্ডার রিডাকশন ফ্রম ফরেন বায়ার্স, আগে যেমন বিদেশিরা যেমন বাংলাদেশে ইয়া দিত, কি বলে, পণ্যের অর্ডার দিত, সেটা কমে যাবে, এই যে রিডাকশন, হ্যাঁ, সেটা কি করবে, আগের তুলনায় কমে যাবে। ট্রেড রুট ডিসরাপশন, একটা নির্দিষ্ট তো রুটে হচ্ছে বৈদেশিক বাণিজ্যগুলো হয়, সেটা নষ্ট হয়ে যাবে। আগে হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, এখন সিপাসাবাদা অন্য কোথাও দেওয়া ঘুরা টুরা যাওয়া লাগবে আর কি, হ্যাঁ, তাহলে সেই রাস্তা হচ্ছে বন্ধ হয়ে যাবে। মেরিটাইম ইনসিকিউরিটি মে ইনক্রিজ ফ্রাইট কস্ট সিগনিফিক্যান্টলি। দেখছেন নি, হরমুজ প্রণালী দেওয়া হচ্ছে, জাহাজ গেলে কি লাগায়, বোম লাগায়, কি লাগায়, বোম লাগায়। সো এই যে মেরিটাইম ইনসিকিউরিটি, অর্থাৎ সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হবে, সামুদ্রিক নিরাপত্তা ডিক্রিজ করবে, কমে যাবে, অনেক টাইপের প্রবলেমই হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, ইম্প্যাক্ট অন রেমিটেন্স, রেমিটেন্স কমে যাবে, এটা তো আপনারা বুঝতেছেন, যেহেতু মিডল ইস্টে মারামারি লাগছে, অনেকে দেশে চলে আসবে, বা যারা ওখানে আছে তাদের কাজ কমে যাবে, তাদের ইনকাম কমে যাবে, সব দেশে টাকা তারা কম টাকা পাঠাবে, আর কম টাকা পাঠাইলে বাংলাদেশের যে রিজার্ভ সেটা কমে যাবে। রিজার্ভ যদি কমে যায়, বিদেশের সাথে কেনাকাটা কমে যাবে, কেনাকাটা কমে গেলে বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়লে হচ্ছে বাংলাদেশের যে লিভিং কস্ট সেটা বেড়ে যাবে, লিভিং কস্ট যদি বেড়ে যায় আমাদের সমাজে হানাহানি অপরাধ বেড়ে যাবে, বোঝা গেছে। আর এগুলো বেড়ে গেলে আমাদের অর্থনীতি ডাই, এইগুলা এখানে দেয়া আছে, ইম্পর্টেন্স অফ রেমিটেন্স। আচ্ছা, এখানে তাই দেওয়া আছে। আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রেসার, তো যেহেতু এই আমাদের যে রিজার্ভ আছে, বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত রিজার্ভ আছে, এই রিজার্ভ গুলো মানে ডলারে থাকে, এই রিজার্ভ দেয়া হচ্ছে আমরা এই রিজার্ভ, অর্থাৎ ডলারটা কি কাজে লাগে, বিদেশি যত আমরা কেনাকাটা করি সেটা তো ডলারে করতে হয় বিভিন্ন দেশের সাথে। সো এই রিজার্ভের উপর একটা প্রেসার বাড়বে, যেহেতু বিদেশ থেকে ডলার আসতেছে না, ওই পকেটের টাকা মানে রিজার্ভের টাকা খরচ করে বিদেশের সাথে এলসি করে টাকা মানে পণ্য আনতে হবে, বোঝা গেছে। সো রিজার্ভের উপর কি করবে, প্রেসার পড়বে, অর্থাৎ রিজার্ভ আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ, ক্ষয় হয়ে যাবে আর কি, পকেটের টাকা। মানে আপনার যদি ইনকাম না থাকে আপনি কি করবেন, আপনার সঞ্চয় থেকে খরচ করবেন, কমে যাবে। আচ্ছা, তারপর ওয়ার ইম্প্যাক্ট, আচ্ছা এটা অলরেডি আমি বলে ফেলছি। আচ্ছা, ওয়ার ইম্প্যাক্ট কি, মোর ডলার্স নিডেড ফর ফুয়েল ইম্পোর্টস, আমাদের এখন তেল আনতে আরো বেশি পরিমাণ কি লাগবে, ডলার লাগবে, কিন্তু ডলার আসবে কম, কিন্তু খরচ হবে বেশি, তার মানে দেশের অর্থনীতি শেষ। রাইজিং ইম্প্যাক্ট পেমেন্টস, আচ্ছা রাইজিং ইম্পোর্ট পেমেন্টস, ইম্পোর্ট করতে আমাদের অনেক বেশি টাকা লাগবে আগের তুলনায়। কারেন্সি ডিপ্রিয়েশন রিস্ক, আচ্ছা তার মধ্যে, আচ্ছা তাহলে এখানে আমরা অনেক টাইপের, আমাদের ডলার খরচ বেশি হবে, আমাদের শিপিং খরচ বেশি হবে, কিন্তু আমাদের ডলার ইনকাম কমবে, অনেক টাইপের আমাদের ইম্প্যাক্ট এখানে পড়তেছে। আচ্ছা, ইম্প্যাক্ট অন জিডিপি গ্রোথ, জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশে এক বছরে মোট উৎপাদন, একটা দেশে এক দেশে যে মোট যে উৎপাদন, মোট টোটাল সেবা উৎপাদন হয়, সেটাই হচ্ছে জিডিপি, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশের জিডিপির পার্সেন্টেজ যত বেশি থাকে সেই দেশ তত ভালো থাকে। যেমন জিডিপির পার্সেন্টেজ 7 থেকে 8 মানে হচ্ছে ভালো দেশের, মানে বোঝা যায় যে অর্থনীতির অবস্থা ভালো। কিন্তু আমাদের জিডিপি গ্রোথ এখন কম দিচ্ছে, এখন মানে 4-5 চলে এসে, হ্যাঁ সরকারি খাতায় বলবে আপনাকে 6-7, আসলে এত নাই, জিডিপি গ্রোথ কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, ইকোনমিক স্লোডাউন রিস্ক, আচ্ছা এ প্রলংড কনফ্লিক্ট মে, আমাদের অনেক মানে সমস্যা, প্রলংড মানে দীর্ঘায়িত সমস্যা। রিডিউস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কমে যাবে। ইনক্রিজ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বাড়বে। লোয়ার ইনভেস্টমেন্ট কনফিডেন্স, মানে হচ্ছে এখানে আগের মতো বিনিয়োগ হবে না, বিনিয়োগ কমে যাবে, হ্যাঁ এগুলা আর কি, ঠিক আছে, নানান টাইপের সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এগ্রিকালচারাল সেক্টর ইম্প্যাক্টস, আমাদের এগ্রিকালচারাল সেক্টর ইম্প্যাক্টস,
এই তেলের কারণে কি দেখেন না, সার বাংলাদেশে কিন্তু অলরেডি সার নাই, সারের দাম বাইরে গেছে। হ্যাঁ, কেন? কারণ সার উৎপাদনে তেল লাগে। হ্যাঁ, তো এটার একটা প্রভাব আমাদের কৃষিতে পড়বে। ফার্টিলাইজার অ্যান্ড ফুয়েল কস্ট রাইস, সারের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে। হ্যাঁ, ডিজেলের দাম বাড়তেছে, ফুয়েল মানে ডিজেলের দাম বাড়ছে, ফার্টিলাইজার মানে সারের দাম বাড়ছে। আর এগুলো যখন বাড়বে, কৃষক কম কিনবে, কম কিনলে খেতে কম দিবে, খেতে কম দিলে উৎপাদন কম হবে, উৎপাদন কম হলে ওই প্রোডাক্টের দাম বাইরে যাবে, দাম বাইরে গেলে অর্থনীতি শেষ। আচ্ছা, ইরিগেশন বিকামস এক্সপেন্সিভ, মানে চাষবাস খুব ব্যয়বহুল হয়ে যাবে। ট্রান্সপোর্টেশন অফ ক্রপস কস্ট মোর, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠাইতে সেটার খরচটা অনেক বেড়ে যাবে। ফার্টিলাইজার প্রাইসেস ইনক্রিজ, অলরেডি এখানে বলছিলাম আমি। ওকে, রেজাল্ট কি? এগুলোর ফলাফলটা কি হবে? এই 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 ঘটনাগুলোর কি ফলাফল বের হবে? হায়ার ফুড প্রাইস, কৃষক যেহেতু ফসল উৎপাদনে বেশি খরচ করতেছে, সে অবশ্যই বেশি দামে বেচবে। সে বেশি দামে বেচলে আপনাকে বেশি টাকাটা কিনতে হবে, সো খাদ্যের দাম বেড়ে যাবে। এই যে হায়ার প্রাইস। আচ্ছা, রিডিউস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, কৃষক যেহেতু সার কিনতে টাকা লাগতেছে, বীজ কিনতে বেশি টাকা লাগতেছে, তেল কিনতে বেশি টাকা লাগতেছে, পণ্য পাঠাতে বেশি টাকা লাগতেছে, সো তার এই উৎপাদনও কমে যেতেছে। হ্যাঁ, রিডিউসড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, তাহলে কৃষির উৎপাদনও কমে যাবে। না খেয়ে থাকা লাগবে কয় বছর পরে, চিন্তা করেন না। ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্যাংকিং সেক্টর এন্ড ফিনান্সিয়াল সেক্টরে কি কি সমস্যা হতে পারে? ব্যাংকিং সেক্টরে, বিভিন্ন সেক্টরে এটার একটা প্রভাব পড়বে। কি কি সেক্টর দেখেন? ফিনান্সিয়াল রিস্ক, আমাদের ঝুঁকি বাড়বে। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট ইনস্টেবিলিটি, দেখেন ডলারের দাম প্রতিনিয়ত আপডেট করতেছে, 120, 125, আবার হচ্ছে 17, 18। হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সচেঞ্জ রেট ইনস্টেবিলিটি, এটা একটা মানে অস্থির একটা অবস্থায় আছে, হঠাৎ হ্যাঁ বাড়ে, হঠাৎ কমে। হ্যাঁ, হায়ার ইম্পোর্ট ফাইন্যান্সিং কস্ট, বিদেশ থেকে পণ্য আনতে আমাদের কি লাগবে? বেশি কস্ট লাগবে। হ্যাঁ, ইনভেস্টর আনসার্টেনিটি, বিনিয়োগ যাইব অনিশ্চিত হইয়া, বিদেশিরা বিনিয়োগ করতে চাবে না, দেশিরাও বিনিয়োগ করতে চাবে না, যে এই দেশের তো অবস্থা ভালো না, এখানে আমি বিনিয়োগ করলে আমার লস হবে, ইনভেস্ট করবে না। ঠিক আছে। আচ্ছা, পসিবল ইফেক্ট, আমাদের এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে আমাদের কি ইফেক্ট পড়তে পারে? রিডিউস ফরেন ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ কমে যাবে। ঠিক আছে, বিদেশিরা এই বাংলাদেশে আর কারখানা বানাবে না বা ইনভেস্ট করবে না। হ্যাঁ, স্টক মার্কেট ভোলাটিলিটি, আমাদের যে স্টক মার্কেট আছে সেটা হচ্ছে নড়বড়ে হয়ে যাবে। ব্যাংকিং সেক্টর স্ট্রেস, ব্যাংকিং সেক্টরের উপর চাপ বাড়বে। কেন? কারণ ওই দেশে টাকা নাই, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকের সাথে বিদেশি ব্যাংকগুলো কি করবে না, পরস্পরের সাথে করবে না, এলসি করতে চাইবে না। হ্যাঁ, যে ওই দেশে টাকা নাই, যদি পণ্য পাঠাই পরে যদি টাকা শোধ দিতে না পারে, সো ব্যাংকিং সেক্টরের উপরে কি পড়বে? একটা চাপ পড়বে। আচ্ছা, গভর্নমেন্ট চ্যালেঞ্জ, তাহলে সরকারের উপরে কি কি মানে আসবে, চ্যালেঞ্জ আসতে পারে। হ্যাঁ, পলিসি চ্যালেঞ্জ। আচ্ছা, গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল ইনফ্লেশন, সরকারকে কি করতে হবে? মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এগুলা কন্ট্রোল করতে হবে। মেইনটেইন ফুয়েল সাবসিডারিজ, ফুয়েলে ভর্তুকি দিতে হবে। ধরেন ভর্তুকি বুঝেন তো আপনারা? হ্যাঁ, ভর্তুকি কি জানেন নাকি? ধরেন সরকার বিদেশ থেকে তেল আনলো 100 টাকায়, সে কৃষককে দেবে ধরেন 60 টাকা। হ্যাঁ, কিনছে কত? বিদেশ থেকে 100 টাকা দিয়ে, কৃষককে দিল 60 টাকা। তাহলে এই যে ভর্তুকি, হ্যাঁ ভর্তুকি দিল 40 টাকা, বুঝছেন? এই হচ্ছে ভর্তুকি। সেটা হচ্ছে এই যে এখানে বলছে মেইনটেইন ফুয়েল সাবসিডিজ। আচ্ছা, প্রোটেক্ট ফরেন রিজার্ভ, আমাদের যে ফরেন রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত, বিদেশিরা যে মানে ডলার আছে, এটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এনশিওর ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা ঠিক করতে হবে। এখন এগুলা চাইলেই কি আমরা পারবো? আমাদের কিছু ডিফিকাল্টিস আছে। কি কি সীমাবদ্ধতা আছে? দেখেন, আমাদের কিন্তু সীমাবদ্ধতা আছে। লিমিটেড ফিসক্যাল ক্যাপাসিটি, আমাদের আর্থিক সক্ষমতা কম। রাইজিং সাবসিডি বার্ডেন্স, আমরা চাইলেই ভর্তুকি দিতে পারি না, বেশি টাকা থাকলে না ভর্তুকি দেওয়া যাবে, সো টাকাই নাই, এর আমার ভর্তুকি দিব কিভাবে? গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি, পৃথিবীর যে অর্থনীতি সেটা হচ্ছে একটা অনিশ্চিত অবস্থায় আছে, সো একটা উল্টাপাল্টা সিচুয়েশনে আছে আর কি। ঠিক আছে, তবে বাংলাদেশের খুব সামান্য কিছু অপরচুনিটিস আছে না, যে যুদ্ধের কি সবই খারাপ, কিছু পজিটিভ জিনিসও আছে। কি কি জিনিস?
পসিবল ইফেক্টস, ইনক্রিজ ডিমান্ড ফর অল্টারনেটিভ এক্সপোর্ট মার্কেটস। হ্যাঁ, তো আমরা চাইলে অন্য নতুন দেশে আমরা ওই এক্সপোর্ট করতে পারি, এটা আমাদের জন্য একটা নতুন বাজার সৃষ্টি হতে পারে। এখন যেহেতু এতদিন খালি ওই দেশগুলোতে ইম্পোর্ট আর এক্সপোর্ট করতাম, এখন নতুন নতুন দেশ খুঁজে বাইর করতেছি, তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ সম্ভাবনা আছে যদি খুঁজে পাই। তারপর বলছে দেখেন এক্সপ্যানশন অফ রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট। আমরা এখন যেহেতু তেল নাই, তাহলে আমরা রিনিউয়েবল ওই যে সোলার টাইপের যেগুলো আছে, হ্যাঁ রিনিউয়েবল অর্থাৎ হচ্ছে যেগুলো রিনিউয়েবল এনার্জি আছে এগুলোর উপর বেশি আমরা জোর দিতে পারি। হ্যাঁ, তারপর এনকারেজমেন্ট ফর ডোমেস্টিক এনার্জি এক্সপ্লোরেশন। আমরা চাইলে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেমন ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে পাবনাতে, এটা একটা ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক লেসন্স। আচ্ছা, রিডিউস ডিপেন্ডেন্স ইম্পোর্টেড ফুয়েল। আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কিছু পজিটিভ হবে। এই যে রিডিউস ডিপেন্ডেন্সি অন ইম্পোর্ট ফুয়েল, তাহলে আমাদেরকে বিদেশি যে জ্বালানি আছে এই বিদেশি জ্বালানির উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হবে না। আচ্ছা, ডাইভার্সিফাইড ট্রেড অ্যান্ড রেমিটেন্স সোর্সেস। তাহলে আমরা যখন নতুন নতুন সোর্স খুঁজে বের করব ব্যবসার জন্য, হ্যাঁ ট্রেডের জন্য, তখন হচ্ছে আমাদের যে ট্রেড বা বাণিজ্য এটা ডাইভার্সিফাই হবে। হ্যাঁ, অর্থাৎ মাল্টি দিকে আমরা বিভিন্ন দিকে এই ইয়াটা করতে পারবো আর কি, বিভিন্ন দেশের সাথে নতুন নতুন ইয়াতে। হ্যাঁ, তাহলে এখন আমাদের একটু কনক্লুশন লিখতে হবে, ভূমিকা মানে উপসংহারে আমরা কি লিখতে পারি। ইরান আমেরিকা কনফ্লিক্ট ক্রিয়েটস মেজর গ্লোবাল ইকোনমিক ইনস্টেবিলিটি। আচ্ছা, অর্থাৎ ইরান আমেরিকা নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সমগ্র দেশের জন্য একটা অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ বা কি হয়েছে। বাংলাদেশ ফেসেস রিস্ক থ্রো। বাংলাদেশ কিছু বেশি বাংলাদেশ মেজর যে রিস্ক গুলো ফেস করতেছে সেটার মধ্যে ওয়েল প্রাইস শকস, তেলের দাম বাড়তেছে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বাড়তেছে, ট্রেড ডিসরাপশন বাণিজ্য বিঘ্নিত হতেছে, রেমিটেন্স আনসার্টেনিটি বৈদেশিক যে বিদেশ থেকে যে প্রত্যেক মাসে রেমিটেন্স আসে বৈদেশিরা পাঠায় সেটাও হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়েছে। স্ট্রং ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ডাইভার্সিফিকেশন আর এসেনশিয়াল ফর রেজিসিলেন্স। এখন এটা হচ্ছে আমরা যদি স্ট্রং ইকোনমিক প্ল্যানিং ভালো অর্থনৈতিক পরিকল্পনা করি অ্যান্ড ডাইভার্সিফিকেশন আর এসেনশিয়াল ফর রেজিলেন্স। এখন আমরা যদি এই জায়গা থেকে বের হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ইকোনমিক প্ল্যান ভালো করতে হবে এবং ওই শুধু মধ্যপ্রাচ্য বা শুধু আমেরিকা না, অন্য অন্য দেশে আমাদেরকে এই ডাইভার্সিফাই, হ্যাঁ আমাদের ডাইভার্সিফিকেশন আর এসেনশিয়াল, আমাদের বিভিন্ন দেশে নতুন নতুন দেশে নতুন নতুন লাইনে নতুন নতুন রাস্তায় আমদানি রপ্তানির রাস্তা খুঁজে বের করতে হবে, তাইলে হচ্ছে আমরা ভালো থাকতে পারবো। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এতক্ষণ আমার কথা যে মনোযোগ দিয়ে শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা আমি দিয়ে দিব পিডিএফ, সবার জন্য দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, এটা পিডিএফ দিয়ে দিব, আপনারা পিডিএফ পাবেন, আর একটু এডিশন আছে, এডিশন সহ দিয়ে দিব। এখন যারা হচ্ছে আমাদের এই যে সিনিয়র অফিসার এবং অফিসার পরীক্ষা দিবেন, হ্যাঁ অফিসার পরীক্ষা দিবেন, এটা হচ্ছে 5, 8, 6 মে মনে হয়, এপ্রিল মে জুন, হ্যাঁ ঈদের পরে। তা আপনাদের যাদের পিলিটিক্সেন কিছুই ইয়া নাই, আমাদের এখানে রিটেনে ভর্তি দিতে পারেন, আমাদের রিটেন ক্লাস চলতেছে। এখানে ফোকাস রাইটিং ক্লাস পাবেন, হ্যাঁ ক্লাস প্লাস এই যে এই নোট করে দিব একদম আমি, ঠিক আছে নোট করে দিব। এটার ফি হচ্ছে মাত্র 999 টাকা ফি, 999 টাকা ফি। এর সাথে আপনি কি কি পাবেন, হ্যাঁ এই যে সিনিয়র অফিসার আর ক্যাশ, এটার যে প্রিলিমিনারি, হ্যাঁ এমসিকিউ প্রিলিমিনারির যে ক্লাস সেগুলো আপনি ফ্রি পাবেন, হ্যাঁ ঠিক আছে। মাত্র 999 টাকায় আপনার সিনিয়র অফিসার এবং অফিসারের প্রস্তুতি হয়ে যাবে। এভাবে ক্লাসও হবে, প্লাস আমি হচ্ছে আপনাদেরকে নোট করেও দেব, জাস্ট হচ্ছে গিলবেন আর পরীক্ষার হলে গিয়ে ঢালবেন। এই পয়েন্টগুলো কি ব্যাখ্যা সহ লিখতে হবে, এত লেখার সময় পাবেন না, হ্যাঁ এটা সর্বোচ্চ আমার এখানে একটু বড় হয়ে গেছে, এটা আরো সংক্ষিপ্ত। আপনি ফোকাস রাইটিং এর জন্য পেজটা পাবেন সর্বোচ্চ 3 পৃষ্ঠা বা জুলুম 4 পৃষ্ঠা, এর বেশি পাবেন না, ঠিক আছে। আমার এখানে আরেকটু এডিশন করতে হবে, আমার একটা ম্যাপ দিতে হবে, হ্যাঁ আর আরেকটু ইয়াগুলা কিছু ডাটা দিতে হবে, বাস তাহলে হয়ে যাবে। এটা এডিট করে আপনাদেরকে আমি দিয়ে দিব, এখনো কাজ চলতেছে আর কি, ঠিক আছে। সো আপনারা যারা পরীক্ষা দিবেন, একবার যেহেতু পিলিটিক্সেন
একবার পিলি টিকছেন মানে বুঝছেন, আপনার এই রিটেনটা যদি একটু ভালো করেন তাহলে আপনার চাকরি হবে, হ্যাঁ, এবং আপনার চাকরি হবে, ঠিক আছে। সো মাত্র 999 টাকায় আপনি আমাদের এই কোর্সে ভর্তি হন। এটা শুধু রিটেন না, আপনি প্রিলিমিনারি, আজকে সিনিয়র অফিসারের আবার এমসিকিউ দিছে, এই সিনিয়র অফিসারের ক্লাসও পাবেন রেকর্ড, মানে আমাদের যে ব্যাচ সেখানে প্রিলির ক্লাসগুলো পাবেন। আমার সামনে ক্যাশ অফিসার আছে, ক্যাশ অফিসার তো অবশ্যই পরীক্ষা দিবেন। সো এই 999 টাকা আপনি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। কি কি পাবেন? ক্লাস পাবেন, প্লাস হচ্ছে নোট পাবেন, প্লাস হচ্ছে এমসিকিউ অর্থাৎ প্রিলির ক্লাসগুলো আপনি পাবেন, ঠিক আছে। এই নাম্বারে টাকা পাঠাবেন 0914690469। এখানে হচ্ছে বিকাশ আছে, এখানে হচ্ছে নগদ আছে, এখানে হচ্ছে রকেট আছে, হ্যাঁ। এই নাম্বারে টাকা পাঠায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইনবক্স করলে আপনি ভর্তি হয়ে যাবেন। আমাদের ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে, হ্যাঁ, আগামীকালও ক্লাস হবে, এই কয়েকদিন টানা ক্লাস হবে। আর আমাদের পেইড ব্যাচের ক্লাস 9:30, তবে 5 তারিখের আগ পর্যন্ত শুধু রিটেনের ক্লাস হবে, ঠিক আছে। সো যারা হচ্ছে টিকছেন পরীক্ষায়, এই সুযোগ হেলায় মিস করেন না। একটা ভালো রিটেন দিলে চাকরিটা হয়ে যাবে ভাই, বুঝছেন, অনেক কষ্টে প্রিলি টিকছেন, সো এটা হেলায় নষ্ট করেন না। আর ব্যাংকের পরীক্ষা একটু ভালো লিখতে হয়, একটু ভালো লিখলে চাকরি হয়, আজেরা লিখলে চাকরি হবে না। এই যে আপনি খালি পৃষ্ঠা ভরে লিখলেন, এই লিখলে চাকরি হবে না, ঠিক আছে। আর আপনাদের এটা নিয়ে আমি কাজ করতেছি, হ্যাঁ, আপনাদের নোটগুলো আমি নিজে করে দিব, ঠিক আছে। সো এই পর্যন্তই থাক আজকে। আর ওটা আমরা আপনাদেরকে দিয়ে দেব, পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার পেজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।